5 মিনিট ধরে বেল বাজাচ্ছে রুদ্র, কিন্তু কেউ দরজা খুলছে না। 30 মিনিটের রাস্তা 15 মিনিটে পার করে এসেছে ও। আতঙ্কে হাত পা কাঁপছে, তড়িৎ বেগে লাফাচ্ছে হৃৎপিণ্ড। ওর বাবা ঠিক আছে তো? কিছু হয়নি তো মানুষটার? মায়া সেভাবে জরুরি তলব করলো কেন? অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কেউ একজন দরজা খুলে দিল। মায়া দরজা খুলে রুদ্রকে দেখে অবাক হলো ভীষণ। চুলগুলো এলোমেলো হয়ে আছে ছেলেটার, শার্টে 2টো বোতাম খোলা, ঘেমে নিয়ে একাকার অবস্থা, চোখের পানি চিকচিক করছে। রুদ্রকে এই অবস্থায় দেখে মায়ার খারাপ লাগলো। দরজা থেকে সরে রুদ্রকে ঢোকার জন্য জায়গা করে দিল। বাবা কই? রুদ্রর কাতর কণ্ঠস্বর। উপরে আছে, দোতলায়। আমরা সবাই উপরে ছিলাম, তাই বেলের আওয়াজ শুনতে পাইনি। রুদ্র কিছু না বলে দৌড়ে দোতলায় গেল। মায়াও তার পিছু পিছু ছুটল। মায়ার বলা কক্ষে গিয়ে দেখল একজন ডাক্তার তার বাবার চেক আপ করছেন। রুয়ান চৌধুরী শুয়েছিলেন। রুদ্র সেই অবস্থায় গিয়েই শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রুয়ান চৌধুরী কিছু বললেন না, শুধু নিশ্চুপ রুদ্রর মাথায় হাত বুলিয়ে দিলেন। কক্ষে সবাই উপস্থিত আছে। রুহানি আর রাহুলও এসেছে। মুস্তাফিজ খান আর রুয়ান চৌধুরীর ছোটবেলার বন্ধু হামিদ ইয়াসির তার ট্রিটমেন্ট করছেন। বুক থেকে মাথা তুলল রুদ্র। হামিদ ইয়াসির এর দিকে তাকিয়ে অসহায় স্বরে আওড়ালো, আঙ্কেল, আমার বাবার কি হয়েছে? তুমি তো জানো তোমার বাবার হার্টে প্রবলেম দেখা দিয়েছিল অনেক বছর আগেই। আমার মনে হয় তোমার বাবা কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছিল, যার ফলে এত চাপ সহ্য করতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে। এত কিসের চিন্তা তোমার বাবা? চিন্তা নেই বলছিস? আমার ছেলে আমার কথা শুনছে না। এতবার বিয়ে করতে বলার পরও করছে না। আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমি মরার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই। পাগল হয়েছে তুমি? কি বলছো এসব? আমার কিন্তু শুনতে একটুও ভালো লাগছে না, ভেজা কণ্ঠে বলল রুদ্র। পরক্ষণেই হামিদ ইয়াসিরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি বাবাকে বোঝান, এসব কি বলছে সে? উত্তেজিত হোস না রুয়ান, এটা তোর শরীরের জন্য ক্ষতিকর। ওকে জিজ্ঞেস কর ও মায়াকে বিয়ে করবে কিনা। অস্থির স্বরে বললেন রুয়ান চৌধুরী। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আবার বললেন, রুদ্র, তুই আমাকে কথা দে, তুই মায়াকে বিয়ে করবি। বাবা, বাবা, কি হয়েছে তোমার? রুদ্র এবার সত্যিই কান্না করে দিল। আমি মরার আগে তোদের বিয়েটা দিয়ে যেতে চাই। মায়া সেদিন জন্ম নিয়েছিল, বিশ্বাস কর, সেদিনই আমি ওকে নিজের পুত্রবধূ ভেবে ফেলেছি। মুস্তাফিজের কাছে ওকে চেয়ে ফেলেছি। প্লিজ তুই বাবার কথাটা রাখ। মায়া আমার মেয়ে রুদ্র, ওকে বিয়ে করো। আঙ্কেল, আই থিঙ্ক বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আমি তোকে বলতে বল যে ও মায়াকে বিয়ে করবে। ছেলের বিয়ে দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। মায়া দৌড়ে গিয়ে রুয়ান চৌধুরীর হাত ধরেন। সান্ত্বনা দেওয়ার ভান করে কানে কানে ফিসফিসিয়ে বলে, বাবাই, অ্যাক্টিং একটু বেশি হয়ে যাচ্ছে, সব বুঝে যাবে ও। ওভার অ্যাক্টিং করছো কেন? বলেই চোখ টিপল মায়া। ও সরি, আসলে অ্যাক্টর হওয়ার অনেক শখ ছিল। মরহুম বাবার জন্য সে শখ পূরণ হয়নি, তাই আজকে যখন সুযোগ পেয়েছি সব ট্যালেন্ট ঢেলে দিচ্ছি। রুহান চৌধুরী বোকা বোকা হাসলেন। রুদ্র একটু দূরে থাকায় আর চিন্তিত থাকায় তাদের কথা কিছুই শুনতে পায়নি। মায়া দুঃখী দুঃখী ফেস করে বলল, তুমি এসব কি বলছো বাবাই? যদি কেউ আমাকে বিয়ে করতে না চায় তাহলে তুমি তাকে জোর করতে পারো না। তাহলে কি আমাকে বিধবা হতে বলছিস? অসহায় স্বরে আওড়ালেন রাফানা চৌধুরী। মা, রুদ্র চিৎকার করে বলে উঠল, খবরদার মা ডাকবি না আমাকে। শুধুমাত্র তোর জন্য আজ তার এই অবস্থা, দমকে বললেন রাফানা চৌধুরী। রুয়ান চৌধুরী রুদ্রর হাত শক্ত করে ধরলেন, ক্ষীণ স্বরে বললেন, আমাকে বল যে তুই মায়াকে বিয়ে করবি। রুদ্র অসহায় চোখে তাকালো বাবার দিকে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তার কিছু হলে সে রুদ্র নিজেকে ক্ষমা করতে পারবে না। রুদ্র আশেপাশে তাকায়, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তার বাবা তার কাছে প্রথমবার এভাবে কিছু চাইছে, অথচ সেটা রুদ্র মেনে নিতে পারছে না, কোনো মতেই পারছে না। আর কিছু ভাবতে পারে না রুদ্র। রুহান চৌধুরীর দিকে তাকিয়ে গুমুট স্বরে বলে, আমি বিয়ে করব। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ। হামিদ, এক্ষুনি কাজীকে কল কর, আজ রাতেই বিয়ে হবে দুজনের। আজকেই? হ্যাঁ, আজকেই।
দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। আর কিছু বলতে পারল না ওর বাবার হাসি মুখের দিকে তাকিয়ে। ড্রয়িং রুমে বসে আছে চারজন। রুদ্র কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে চোখ মুছছে। রাহুল টিস্যু এগিয়ে দিচ্ছে। মায়া আর রুহানি তাদের দুজনের সামনের দিকে সোফায় বসে আছে। মায়া কপাল কুঁচকে তাকিয়ে আছে রুদ্রর দিকে। চোখে পানি নেই একটুও, অথচ নাক ডাকছে বারংবার। নাটক করা কেউ ওর কাছে শিখুক। মায়া বিরক্তিকর স্বরে বলল, এভাবে মেয়েদের মতো কাঁদছিস কেন? তুই দেখছিস না ওরা কেমন করছে আমার সাথে? এতদিন মেয়েদেরকে জোর করে বিয়ে দিতে শুনেছি, এখন তো দেখছি ছেলেদেরকেও জোর করে বিয়ে দেওয়া যায়। আমি যেন বলির পাঁঠা। তুই মনে হয় একাই বিয়ে করছিস আমাকে। দেখ না, আমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে। মেহেন্দি, গায়ে হলুদ, ব্রাইডাল সাজ, অনেক কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু দেখ বিয়েটা কিভাবে হচ্ছে। তো করিস না বিয়ে, সবাইকে বলে দে তুই বিয়ে করতে চাচ্ছিস না, তাহলে তো আমিও বেঁচে যাই। নো 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 নো, আমি তো বিয়ে করতে যাচ্ছি। আমি তো সেই পিচ্চিকাল থেকে তোকে বিয়ে করতে চাচ্ছি। হয়তো ইগোর জন্য বলতে পারিনি, কিন্তু এখন বিশ্বাস কর তোকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। মায়াকে বলতে না দিয়ে বিরক্তিকর স্বরে বলল রুদ্র। মায়া মুখ পাকিয়ে বলল, তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। তাহলে আমার বাপকেই কর, আমাকে কেন ফাঁসাচ্ছিস শয়তান? তোর আম্মা হতে বলছিস? রুদ্র কুশন ছুঁড়ে মারল ওর মুখের ওপর। মায়ার চোখ মুখ কুচকে নাক ফুলিয়ে তাকালো। বড়রা ওদেরকে নিচে পাঠিয়ে দিয়েছে। রুহান চৌধুরীর সাথে রাফানা চৌধুরী আর মায়েরা খান আছেন। মুস্তাফিজ খান আর হামিদ ইয়াসির কাজী আনতে গিয়েছেন। চারজন নিজেদের মতন বসেছিল। তখনই রাফানা চৌধুরী ডাকলেন মায়াকে। মায়া উঠে তার কাছে গেল। রাফানা চৌধুরী তড়িঘড়ি করে বললেন, কাজী নিয়ে দুজনে রওনা দিয়েছেন, তাই তোমাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। বাবার এই অবস্থা আর তুমি ওকে তৈরি হতে বলছো মা? রুদ্র বিয়ের জীবনে একবারই আসে বাবা, যদিও বিয়েটা স্বাভাবিকভাবে হচ্ছে না, তারপরও একটু তৈরি তো হতেই হবে। তোমার বাবা রেস্ট নিচ্ছেন, ডক্টর তাকে মেডিসিন দিয়ে গেছেন, সমস্যা হবার কথা না। রাহুল, তুমি রুদ্রকে তৈরি হতে সাহায্য করো। রুহানি আমার সাথে এসো। বলেই রাফান চৌধুরী মায়াকে নিয়ে চলে গেলেন। রুহানিও চলে গেল তাদের পিছু পিছু। রুদ্র অবাক না হয়ে পারছে না যে তার মা বাবার একটু অসুস্থতা সহ্য করতে পারে না। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলে। তার এই পরিস্থিতিতে এমন ব্যবহার, এতটা শান্ত নির্বিকার। কাজী চলে এসেছেন। মুস্তাফিজ খান আর হামিদ ইয়াসির তার সাথে বসে আছেন। কাজী সাহেব কাবিননামা সহ সব কিছু ঠিকঠাক করছেন। অবশেষে তিনি বরকে ডাকতে বললেন। হামিদ ইয়াসির রুদ্রকে ডাকতে উঠবেন, তার আগে রাহুল আর রুদ্র নিচে নামলো। দুজন গিয়ে বসলো সোফায়। কাজী বিয়ে পড়াতে যাবেন তার আগে হামিদ ইয়াসির বলে ওঠেন, রুদ্র, আগে তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা কি অবস্থায়? আর আমি মেডিসিন দিয়েছি, কিচ্ছু হবে না। আর তার ইচ্ছে তো বিয়েটা হচ্ছে। যদি বিয়েটা দেখতেই না পারেন তাহলে কেমনে হবে? রুদ্র কিছু বলার আগেই তিনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। তারপর ধরে ধরে নিয়ে আসলেন রুহান চৌধুরীকে। রুদ্র উঠে গিয়ে সাহায্য করল। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। সব শেষে মায়ার ডাক পড়ল। রাহুল গিয়ে তাগাদা দিয়ে আসলো তাদের। রুদ্র কাজের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হলো। সামনে তাকিয়ে দেখলো এক শাড়ি পরিহিতা রমণী ধীর পায়ে এগিয়ে আসছে। রুদ্র সেই রমণীকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মনে হলো। সব সৌন্দর্য যেন আজ মায়ার কাছে ধরা দিয়েছে। মায়াকে এনে রুদ্রর সামনে বসিয়ে দেওয়া হলো। মায়া সোনালি পাড়ের একটি কালো শাড়ি পরেছে। চোখে আলতো করে কাজল টানা, আর কোনো সাজসজ্জা আপাতত নেই। পরিস্থিতি মনে আসতেই রুদ্র চোখ সরালো মায়ার থেকে। কাজী সব নিয়ম শেষ করে বলার পর রুদ্রকে কবুল বলতে বললেন। রুদ্র মায়ার দিকে তাকালো। ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ও। মুখ বাঁকালো রুদ্র। জিভা দেখিয়ে ব্যঙ্গ করল মায়া। কাজী আবার বললেন কবুল বলতে। রুদ্র এবার গড়গড়িয়ে বলল, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। এবার কোণে বলুন। মায়া মনে মনে রুদ্রকে সরি বলে তারপর এক নিঃশ্বাসে 3 বার কবুল পড়ে। নিস্তব্ধ রাত। রাতের অন্ধকার হওয়ার সাথে সাথে তাল মিলিয়ে সবেগে শা শা করে ছুটছে একটি সাদা রঙের গাড়ি। সময় ছুটছে তার নিজ গতিতে। রাত্রি দ্বীপ প্রহর শেষ হয়েছে কিছু সময় হলো। গাড়ির জানলা দিয়ে অপলক নিস্তব্ধ প্রকৃতি অবলোকন করেছে মায়া। কিছুক্ষণ পর পর তাদের গাড়ির পাশ কাটিয়ে এক একটি গাড়ি যাচ্ছে।
সাউন্ড বক্সে মৃদুস্বরে গান বেজে চলেছে। এখন তাদের গন্তব্য চৌধুরী ম্যানশন। রুদ্র মায়ার বিয়ে সম্পন্ন হয়েছে অনেকক্ষণ হলো। মায়া কবুল বলার পর তাদের বিয়ের পাট চুকিয়ে কাজী সাহেব বিদায় নেন। রুদ্র তখনও নিশ্চুপ ছিল। রাপানা চৌধুরী তখনই ছেলে আর বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাইলেন। মুস্তাফিজ খান থাকার কথা বলেছিলেন, কিন্তু পরে বড় অনুষ্ঠান করে রুদ্র আর মায়াকে থাকার জন্য পাঠাবেন বলে রুহান চৌধুরী কথা দিয়েছেন। মজার বিষয় হচ্ছে, ছেলের বিয়ে দেখার পর তিনি সত্যি সত্যি সুস্থ হয়ে উঠেছেন। একেবারে উৎফুল্ল হয়ে কথা বলছিলেন ছোটবেলার প্রাণপ্রিয় বন্ধুর সাথে। রুদ্র সন্ধিয়ান চোখে তাকিয়েছিল, বাবার কানে ফিসফিস করে বলেছিল, নাটক ছিল সব, তাই না? রুহান চৌধুরী আমতা আমতা করে হাসেন। বিদায়ের সময় মুস্তাফিজ খান রুদ্রর হাত ধরে কেঁদে ফেলেন এক প্রকার। বারবার রুদ্রর হাত ধরে বলেছিলেন মায়াকে যাতে আগলে রাখে সব সময়। তার মেয়ে তার সব কিছু। রুদ্র কথা দিয়েছিল যে তার সব দায়িত্ব পালন করবে, মায়াকে ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করবে। মায়েরা খান কেঁদেছিলেন মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। তিনি যদি পারতেন বিয়ে না দিয়ে সারা জীবন নিজের কাছে রেখে দিতেন, কিন্তু তা যে সম্ভব নয়। মেয়েদের জীবনটাই যে এমন, নিজের মা বাবা পরিবার সবাইকে ছেড়ে অন্যের বাড়িতে সম্পূর্ণ অচেনা মানুষের কাছে চলে যেতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যার জন্য এত কান্না সে একটুও কাঁদেনি। মায়ের চোখে এক ফোঁটা পানিও আসেনি। সে শুধু মা বাবাকে সান্ত্বনা দিয়েছিল। পাষাণ হৃদয়। যদিও এটা নিয়ে রাহুল আর রুহানি অনেক পড়েছিল তাকে, কিন্তু সে শুধু একটা কথাই বলেছিল, কান্না না আসলাম কি করব? রাপানা চৌধুরী মায়েরা খানকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে সে তার মেয়েকে নিয়ে যাচ্ছেন। তার মেয়ে এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাচ্ছে। মায়াকে গাড়িতে উঠানো হয়। মায়ার পাশে রুদ্রকে বসানো হয়েছিল। সামনে ড্রাইভিং সিটে রাহুল বসেছিল। পুরো রাস্তা সে ড্রাইভিং করে নিয়ে যাবে। তার পাশের সিটে রুহানি। রুহান চৌধুরী আর রাফানা চৌধুরী অন্য গাড়িতে আগে আগে চলে গেছেন। বাড়িতে গিয়ে তাদের সব কিছু ঠিকঠাক করতে হবে। পুরো রাস্তা রাহুল আর রুহানি অনেক মজা করেছে। দুজনকে নিয়ে দুষ্টামি করেছে অনেক, কিন্তু যাদের নিয়ে এত হটকারিতা তাদের মুখেই কোনো কথা ছিল না। অবশেষে গাড়ি চৌধুরী ম্যানশনের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান গেট খুলতেই প্রবেশ করলো গাড়িটি। গাড়ি থেকে ধীরে সুস্থে নামলো চারজন। রুহানি গিয়ে বেল বাজায়। রুদ্র আর মায়া পাশাপাশি হাঁটে, কিন্তু কোনো কথা বলে না। রাফানা চৌধুরী দরজা খুলে দেন। রাহুল আর রুহানি ভেতরে ঢোকে, কিন্তু মায়া আর রুদ্র ঢুকতে গেলে বাদ সাধেন রাফানা চৌধুরী। রুদ্র, তুমি মায়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকবে? কি? কোলে নিয়ে ভিতরে ঢুকতে হবে মানে কি? আমি পারবো না এটা করতে। এটাই এ বাড়ির নিয়ম। নতুন বউ স্বামীর কোলে চড়েই এ বাড়িতে প্রথম পা রাখে। এই নিয়ম কখন তৈরি হলো? আগে তো ছিল না। আগে ছিল কি ছিল না সেটা তুমি জানবে কি করে? এ বাড়িতে তোমার জন্মের পর কোনো বিয়ে হয়েছে নাকি? আমিও তোমার মাকে কোলে করেই বাড়িতে ঢুকেছিলাম। পাশ থেকে রুহান চৌধুরী হাসি হাসি মুখ করে বলে ওঠে, ছেলে মেয়েদের সামনে এসব কি বলছো? রাফানা চৌধুরী হা উতাস করে বললেন, মায়া নিজেও সমস্যায় পড়ে গেছে। রুদ্রর কোলে উঠবে কি করে? লজ্জা লাগবে তো। পরক্ষণে ভাবল, লজ্জা পাবে আর ও? লজ্জা শব্দটা তো ওর ডিকশনারির কোথাও লেখাই নেই। রাহুল আর রুহানি পাশ থেকে পিঞ্চ মেরে যাচ্ছে। ব্যাস, শুধু রুদ্র একবার কোলে নেই, বন্ধু মহলে সেই একটা ট্রল হবে। আমি কোলে নিতে পারবো না। রুদ্র শান্ত স্বরে বলল তার মাকে। ঠিক আছে, তাহলে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকো। মায়াকে কোলে নেওয়া ছাড়া ভেতরে ঢুকতে পারবে না তুমি। কি বলছো? সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ থাকবে। মায়া, ভেতরে এসে তুমি। ও কেন ভেতরে যাবে? নিয়ম তো দুজনের জন্যই। তাহলে আমি শাস্তি পেলে ও কেন পাবে না? ও তো আর অবাধ্য হচ্ছে না, অবাধ্য হচ্ছ তো তুমি। ভেবে দেখো কি করবে। রুদ্র কিছুক্ষণ চিন্তা করার পর ভাবল, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে মায়াকে কোলে নিয়ে ভেতরে ঢোকাই ভালো। রুদ্র তাকালো মায়ার দিকে। মায়া এতক্ষণে তাকিয়েছে তার দিকে, সাথে মুখে লেপ্টে আছে গা জ্বলানো হাসি। রুদ্র চোখ দিয়ে আত্মস্থ করল, মানে পরে দেখে নিবে ওকে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। পাশ থেকে রাহুল চিল্লিয়ে বলে। সবাই ঠোঁট চিপে হাসছে। রুদ্র কিছু না বলে মায়াকে কোলে তুলে নেয়। রুদ্রর বুকের দিকে পাঞ্জাবি খামচে ধরল মায়া। এক পলক দৃষ্টি তাক করল ওর কোমড়া মুখের দিকে। সবাই দরজা থেকে সরে দাঁড়ায়। রুদ্র মায়াকে নিয়ে ভেতরে ঢোকে। রাহুল আর রুহানি
ও ও বলে চিল্লাচ্ছে। ডাইনিংয়ে না গিয়ে নামিয়ে দেয় মায়াকে। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে যায় দোতলায়। রাফানা চৌধুরী পিছন থেকে অনেক ডাকে ওকে, কিন্তু রুদ্র শোনে না। মায়া থামালো তাকে, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মামনি ডেকো না ওকে, যেতে দাও। কিন্তু কোনো কিন্তু না, এমনিতেই অনেক কাহিনী করেছি ওর সাথে, বেচারা ফেড আপ, আর না কাটানোই ওকে ভালো। রুহানি মায়ার কাঁধে হাত রাখল, মৃদু হাসল মায়া। রাফানা চৌধুরী তিনজনকে সোফায় বসালেন। মায়াময় স্বরে বললেন, দুপুর থেকে কিচ্ছু খাওনি, খিদে লেগেছে নিশ্চয়ই, রান্না তো বসানো হয়নি, অন্য কিছু খেয়ে নাও সবাই। রুদ্রও কিছু খায়নি মামনি, ওকে ছাড়া খেয়ে নেবো সবাই, মুখ কালো করে বলল মায়া। রাফানা চৌধুরী হতাশ স্বরে বললেন, তুমি খেয়ে নাও মায়া, ও রেগে আছে, খাবে না এখন। তোমরা খেয়ে নাও মামনি, আমিও দেখবো কতক্ষণ রেগে থাকে ও, খেলে ওর সাথেই খাবো। বালুবাসা চুন্দল, পাশ থেকে রুহানি টিপ্পনি কেটে বলে ওঠে। রাহুলও তাল মেলায় ওর সাথে। মায়া কোনোই দিয়ে গুঁতা দেয় রুহানিকে। রাফানা চৌধুরী আর চৌধুরী অনেক বলেও মায়াকে খাওয়াতে পারল না। রুহানি মায়াকে রুদ্র রুমে নিয়ে এসো। রাফানা চৌধুরী রুহানিকে উদ্দেশ্য করে বলেন, ওকে দিয়ে আসতে কেন হচ্ছে, ও কি নিজে যেতে পারে না? নতুন এসেছে না গিয়ে এ বাড়িতে? না, রুদ্রর রুমে কোনো দিন ঢোকেনিও, বিহবল স্বরে বলল রাহুল। রাফানা চৌধুরী হাসলেন, বললেন, প্রতিদিন যাওয়া আর আজকের যাওয়া আলাদা। আজ ওদের বিয়ে হয়েছে, তাই নতুন বউ হিসাবে দিয়ে আসতে হবে। নতুন বউ, চলো। দাঁত কেলিয়ে হাসলো রুহানি। মায়া ভেঙচি কাটে। দুজন উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। আমিও যাব বলে রাহুলও উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠল তিনজনে। হেরে মায়ু, আমি তো জানি বউরা অপেক্ষা করে জামাইদের জন্য, এখানে তো জামাই অপেক্ষা করছে, ভাবুক স্বরে বলল রুহানি। রাহুল হাসি হাসি মুখে বলল, আরে মায়ার বিয়ে বললে কথা, সব কিছুই ইউনিক হতে হবে। অবশেষে রুদ্রর কক্ষে দরজার সামনে এসে পৌঁছায় তিনজনে। মায়ার বুকের মধ্যে ধূপধূপ করছে। এই কক্ষে অনেকবার এসেছে ও, কিন্তু আজকের অনুভূতি আলাদা। অনুভূতির চেয়েও বেশি রুদ্রর চোখে চোখ রাখার ভয়। যা যা ঘটিয়েছে তাতে রুদ্রকে জ্যান্ত না চিবিয়ে খায়। রুহানি দরজা ধাক্কা দেয়, তবে ভেতর থেকে সাড়া দেয় না রুদ্র। রুহি, ও কি দরজা খুলবে না? রাহুল চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। 100 বার খুলবে, না খুললে দরজা ভেঙে ঢোকাবো মায়াকে। রুহানি জবাব দেয়। তাদের কথার মাঝে খট করে দরজা খুলে যায়। রুহানি আর রাহুল শয়তানি হেসে মায়াকে ধাক্কা দেয়, তারপরে দরজা আটকে দেয় বাইরে থেকে। সুবিধার জন্য লক করে না। মায়া হুমড়ি খেয়ে পড়ে রুদ্রর বুকে। রুদ্রর বুকে টিপ টিপ সন্তর শুনতে পাচ্ছে। চোখ তুলে পিট পিট করে তাকালো রুদ্রর মুখের দিকে। তাকালো মায়া। রুদ্র নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রুদ্রর কাছ থেকে দ্রুত সরে দাঁড়ালো ও। রুদ্র গিয়ে দরজার হুক তুলে দিল। মায়া এক পলক সেদিকে তাকিয়ে আমার সামনে দেখালো। চক্ষু ছানা ভরা হলো ওর। রুমের অবস্থা কাহিল। কক্ষের একটা কাজ আস্ত নেই, সব ভেঙে চুরে কুড়ি কুড়ি হয়ে পড়ে আছে ফ্লোরে। ধ্বংসযজ্ঞ চালিয়েছে কেউ কক্ষটার ওপর। শুধুমাত্র সাউন্ডপ্রুফ দরজা হওয়ায় এত শব্দ বাইরে যায়নি। মায়া সামনের ভাঙা কাজ পেরিয়ে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসল। মনোযোগে দেখতে থাকলো রুদ্রর কার্যকলাপ, যেন কোনো ইন্টারেস্টিং সিনেমা দেখতে বসেছে ও। হাতে একটা পপকর্ন বোল থাকলে ভালো হতো, মনে মনে ভাবল মায়া। রুদ্র দাঁড়িয়ে আছে সামনে, চাউনি নির্লিপ্ত, দৃষ্টি নিষ্পান, অথচ নাকটা ফুলাচ্ছে একাধারে। যেন সব কাজ মেঝেতে না ভেঙে মায়ার মাথায় ভাঙতে পারলে খুশি হতো। আর কিছু ভাঙা বাকি আছে? মিষ্টি এসে বলল মায়া। রুদ্র শক্ত চোখে তাকায় মায়ার হাসি গায়ে জ্বালা ধরিয়ে দেয়। ভেতরের আগুন আরও দাও দাও করে চলতে শুরু করে। ক্ষোভে পাশে থাকা ফ্লাওয়ার ভার্স হাতে নেয় রুদ্র, সব এগে ছুঁড়ে ফেলে মেঝেতে। ফ্লাওয়ার ভার্সের কাজগুলো ভেঙে চারপাশ ছড়িয়ে পড়ে। মায়ার ভূক্ষেপ হয় না আর এসবে, আর কোনো অনুশোচনা হয় না তার। তো বন্ধুরা, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। এরপরে মায়ার সাথে কি হয় তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।